মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয় দাবি ধর্ম উপদেষ্টার। তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এই বিষয়ে সজাগ আছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Hindus in Bangladesh. What is his assessment about the situation of Hindus in Bangladesh? No, I'm not going to answer from government to government what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation. দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ সহ 6 জন নারায়ণগঞ্জে গ্রেফতার। দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। শেখ হাসিনা ও রেহানা পরিবারের আরও 394 কোটি টাকা জব্দ করল দুদক। বিসিবির অর্থ লোপাটের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভায় হট্টগোল। টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্ক পুলিশ, নজরদারি জোরদার। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তুলসী গ্যাবার্ডের বক্তব্য সঠিক নয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই দিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। এর পরপরই তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। একই দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বলেন, হিজবুত তাহরীরের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এই বিষয়ে সজাগ আছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তবে এ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Attacks on the Hindus in Bangladesh. I'm not going to answer. রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে বসবাস করা কিছু প্রবাসী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে গ্যারি পিটার্স এই তথ্য জানান। এ সময় ডক্টর ইউনূস বলেন, ক্ষমতা পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণের এই ঘটনা রাজনৈতিক নয়, উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনি মার্কিন সিনেটরকে দেশের বিভিন্ন শহর ঘুরে দেখার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে বাংলাদেশ সফরের জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিকদের আমন্ত্রণ জানান। এ সময় ডক্টর ইউনূস বলেন, অপপ্রচার রোধে যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন মার্কিন সিনেটর। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আল কাহতানি। এ সময় প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে কাতার সরকার। এ সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রস্তুত। গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী মাসে কাতার সফরের সম্ভাবনা রয়েছে বলেও রাষ্ট্রদূতকে জানান ডক্টর ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সেন্ট্রাল লন্ডন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, চিকিৎসকদের অনুমতি পেলেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। পারিবারিক অবস্থার মধ্যে মানসিকভাবে উনি অত্যন্ত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল। পরে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। দেশে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবারও ফ্যাসিবাদের আগমন ঘটবে। দেশে কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। একই অনুষ্ঠানে খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিরোধ তৈরি হলে স্বাধীনতা বিপন্ন হবে। হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। 15 দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তারা আরো বলেন, সরকারের অংশ হয়ে পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কাজ শুরু করবেন। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে 2টি মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ জানায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় নগদ 21,39,000 টাকা। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 2টি মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য 20 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনা ও রেহানা পরিবারের ব্যাংকে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দ করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ পরিবারের হাজার কোটি টাকা ফ্রিজ করা হলো। এদিকে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট এবং হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক বেরিয়ে আসছে শেখ পরিবারের দুর্নীতির কাহিনী। গেল 2 মাসের ব্যবধানে শেখ পরিবারের পূর্বাচলে প্লট জালিয়াতি, রূপপুর সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাট এবং হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে মিলেছে নানা অসঙ্গতি। সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের গেল সপ্তাহে 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ না পেরুতেই হাসিনা রেহেনা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকার সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা 163টি ব্যাংক হিসাব জব্দ করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার সভায় দেখা দেয় হট্টগোল। আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে ঈদে ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ঈদযাত্রা নির্বিঘ্নে করার আলোচনা সভাতেই হট্টগোল। সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে দীর্ঘ আধা ঘন্টা বিশৃঙ্খলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মালিক, শ্রমিক ও প্রশাসনের যৌথ আলোচনা সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় হট্টগোল নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে তা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও মালিক, শ্রমিক ও প্রশাসন মিলে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে বলেও জানান তিনি। কোনো বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। নির্বিঘ্নে যদি তারা বাড়িতে ফিরে এসে আবার পরিবারের সাথে মিলিত হতে পারে, অতীতের যে কোনো সময়ের তুলনায় একটা ব্যতিক্রম ঈদ এবার আমরা উদযাপন করার পরিবেশ নিশ্চিত করতে পেরেছি। এদিকে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, যাত্রীদের হয়রানি বন্ধ সহ ঈদে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। ছিনতাই, রাহাজানি এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের চালকদেরকে স্ব মালিক ভাইয়েরা, প্রত্যেক কাউন্টারের মালিকরা, প্রত্যেক শ্রমিক ভাইয়েরা একে অপরের সাথে মত বিনিময় করবেন যাতে এগুলি না হয়। ফিটনেসবিহীন গাড়ি এই সুযোগে যাতে বাহির জেলার থেকে ঢাকায় এসে আমাদের যাত্রী নিয়ে না যায়, মালিক শ্রমিক এই টিম এটা পর্যবেক্ষণ করবেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, ঈদের ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোন বাস কোন রুটে কখন যাবে
যদি কোনো কারণে একটু দেরি হয় সেটাও জানিয়ে দিতে হবে। টিকিটের যে দাম বা মূল্য সেটাও জানাই দিতে হবে। এবারের ঈদযাত্রায় সড়কপথে অগ্রিম টিকিট সহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডলস উৎপাদন করা 3টি কারখানাকে 1,70,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঈদ সামনে রেখে ভেজাল সেমাই, নুডলস সহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের হিড়িক লেগেছে। আর এসব প্রতিরোধে অভিযান শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের খালপাড় এলাকায় সেমাই উৎপাদনের আলাদা 2টি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তারা। এ সময় 2টি কারখানাতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 70,000 টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ সামনে রেখে বাড়ে সেমাইয়ের চাহিদা, আর এভাবে সেমাই উৎপাদনে জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে। পরে অভিযান চালানো হয় কেরানীগঞ্জের ইসলামনগর এলাকার একটি নুডলস উৎপাদন কারখানায়। সেখানেও নোংরা পরিবেশ ও নানা অনিয়ম পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাবের উপ অধিনায়ক বলেন, কারখানার মালিকদের সচেতন করতে চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যনীতি না মেনে ব্যবসা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে। সেইখানে নুডলসের পাশাপাশি অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই এবং এগুলো বাজারজাত সে করছে। রমজানের বাকি দিনগুলোতেও এই অভিযান চলবে বলে জানায় র্যাব। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি বড় হলেও ক্রমাগতভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সবশেষ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে কমেছে 71%। বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের যাত্রা চলছে। এ পথের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ। অথচ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে নেপাল থেকেও পিছিয়ে। গেল কয়েক অর্থ বছরে বিদেশি বিনিয়োগের তথ্য বলছে তা ক্রমান্বয়ে কমছে। সবশেষ চলতি অর্থ বছরের 2 প্রান্তিক মিলিয়ে এর পরিমাণ ছিল $21 কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এর পরিমাণ ছিল $10 কোটি, যা বছর ব্যবধানে 71% কম। বিদেশি বিনিয়োগ কমে আসার পেছনে দ্রুত পরিবর্তনশীল ব্যবসা নীতি, রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতাকে সামনে আনছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসলেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে আছে। আজকে একটা পলিসি বা একটা রেগুলেশন দেওয়া হলো, 2 বছর পরে বা 1 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেললো। ব্যবসা যখন যারা করতে আসে তাদের একটা লং টার্ম বিজনেস প্ল্যান থাকে। এখন সেই ইজ অফ ডুইং বিজনেসের জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের ট্যাক্স পলিসি এটা সবচেয়ে হিন্ডারেন্স। এদিকে অর্থনীতি বিশ্লেষকদের মতে অবকাঠামোগত দুর্বলতা কিছুটা কমে এলেও গ্যাস বিদ্যুৎ সংকট দূর না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। অবকাঠামোগত বিষয়গুলোর দিকে নজর দেওয়া, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোন বা বেজাতে সেটি নিশ্চিত করার বিষয় রয়েছে। একই সাথে ব্যালেন্স অফ পেমেন্টস এর রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে, টাকা যদি রিপ্যাট্রিয়েট না করতে পারেন তাদের মুনাফা, তাহলে তারা নিরুৎসাহিত হবে। সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। এছাড়া জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশ বিদেশি বিনিয়োগ হারানোর শঙ্কা আছে বলেও অভিমত তাদের। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে চালু হলো দেশের দীর্ঘতম রেল সেতু। এখন নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট, আগে যা লাগতো 20 মিনিট। রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হয়েছে। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে বুধবার। কাদির তালুকদার ও রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যাত্রা শুরু করলো যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক রেল সেতু। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন।
50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হয় মঙ্গলবার দুপুর 12টায়। যমুনা সেতুর পূর্ব পারে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। উত্তরবঙ্গের একটা যে যোগাযোগ ব্যবস্থা হলো এটা দেশের জন্য এবং এটা আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি সবার জন্য একটি সুন্দর কমিউনিকেশন সিস্টেম হলো। আগে হচ্ছে আপনার প্রায় 20-25 মিনিটে ব্রিজ পার হওয়া লাগতো, আর এখন 4-5 মিনিটে মানে রাস্তাটা ব্রিজটা পার হতে পারতেছে। এদিকে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেল যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এ পথে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে 45 থেকে 160 টাকা পর্যন্ত। 19 মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঈদ কেনাকাটার খবর। ক্রেতার কথা মাথায় রেখে এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। উৎসবের রঙিন সাজে নিজেকে রাঙাতে ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। গরমের কথা মাথায় রেখে এবার আরামদায়ক কাপড়ের সমাহার দোকানে দোকানে। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ইজি ফ্যাশনস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহার ফ্যাশন হাউসটিতে। ফলে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এই ব্র্যান্ড শপ। কাপড়ের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটি ভালো, আর দামও ভালো। বিভিন্ন ধরনের পুরো শার্টগুলোর একটা ব্যাপক ভেরিয়েশন আছে। গরমের কথা বিবেচনায় রেখে ঈদ কালেকশনে আরামদায়ক কাপড় প্রাধান্য পেয়েছে। 500 থেকে 1000-এর টি শার্ট, 1400 থেকে 2500 টাকায় শার্ট, আর 2 থেকে 2500-এর মধ্যে পাওয়া যাচ্ছে প্যান্ট। রাখা হয়েছে বাচ্চাদের পোশাকও। প্রত্যেকটা সেক্টরেই খুবই চোখে পড়ার মতো ভেরিয়েশন আমরা রেখেছি। কালেকশনে ভিন্নতা থাকায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জ থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন হামজা দেওয়ান চৌধুরী। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে যাবেন শেফিল তারকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় আসার জন্য কিন্তু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু হামজা দেওয়ান চৌধুরীকে দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। এছাড়া হামজা দেওয়ান চৌধুরী বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু সরাসরি টিম হোটেলে যাবেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি আসলে টিম হোটেলে তাকে বরণ করারও একটা ব্যবস্থা রয়েছে। এছাড়া দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আসলে হামজা দেওয়ান চৌধুরীকে, ঢাকার দর্শক যারা রয়েছেন তারা কিন্তু হামজা দেওয়ান চৌধুরীকে দেখার জন্য ইতিমধ্যে হোটেল যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলি যে হামজা দেওয়ান চৌধুরী আগামীকাল হামজা দেওয়ান চৌধুরী কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করবেন। সেটা অ্যারেনায় হবে সন্ধ্যা 7টা নাগাদ। কিংস অ্যারেনায় কিন্তু হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করবেন। এর আগে কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু বাংলাদেশ দলের একটা সংবাদ সম্মেলন রয়েছে, সেটা ওই হোটেলে তারা ছাড়বেন। এরপর তারা কিন্তু সন্ধ্যা 7টায় অনুশীলনে যাবেন। সেখানে 15 মিনিটে কিন্তু হামজার ছবি নেওয়ার সুযোগ পাবেন গণমাধ্যম কর্মীরা। এরপর আগামী 26 মার্চ কিন্তু আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচটা সেই ম্যাচটা খেলতে যাবে বাংলাদেশ। তবে আমরা যেমনটা জানি যে আসলে হামজা দেওয়ান চৌধুরী কিন্তু ঢাকায় এসে বাংলাদেশে এসে কিন্তু নানা ধরনের কার্যক্রম করেছেন। তার গ্রামের বাড়িতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে
দর্শকদের যে উন্মাদনা, ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। এর আগে আমরা যেমনটা দেখেছি যে 80-90 দশকে ফুটবলের যে ক্রেজটা বাংলাদেশে ছিল, ওই ক্রেজটা বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল বাংলাদেশ ফুটবলের ক্রেজটা। ওই জায়গাতে হামজা যখন বাংলাদেশে এসেছে, দর্শকরা যেভাবে তাকে বরণ করেছেন, দর্শকরা তাকে যেভাবে অপেক্ষা করেছেন, হামজা যে বাড়িতে ছিলেন সেখানেও কিন্তু তার বাড়ির প্রাঙ্গণে কিন্তু দর্শকরা চেয়েছিলেন একটা নজর হামজা দেওয়ান চৌধুরীকে দেখবার জন্য। হামজা দেওয়ান চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটা নাম। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবেন। হামজা দেওয়ান চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটা নাম। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবেন, এই প্রত্যাশা কিন্তু প্রতিটা দর্শকের মধ্যেই কাজ করছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবল টিমের সাথে কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর এখনও কোনো কার্যক্রম হয়নি। কালকেই কিন্তু প্রথমবারের মতো হামজা দেওয়ান চৌধুরী অনুশীলন করবেন। ওই অনুশীলনে কিন্তু বাংলাদেশ দলের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রথমবারের মতো দেখা করবেন হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে ফুটবলাররাও কিন্তু অনেক উজ্জীবিত রয়েছেন। তপুরা কিন্তু আসলে তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অপেক্ষায় রয়েছেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার সবশেষ তথ্য। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে হবিগঞ্জ থেকে ঢাকায় যুক্ত হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। সেই খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নিয়ে বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার, নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর, দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসাব প্রধান আতাউল্লাহ সহ 6 জন নারায়ণগঞ্জে গ্রেফতার। 2টি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।